আজ আমরা ভারতের মানব ভূগোল নিয়ে কিছু ইন্টারেস্টিং উৎসের গভীরে যাব। হুম। বিশেষ করে PMFIAS এর দেওয়া নোটস আর তথ্যের ভিত্তিতে ভারতের যে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী আছে তাদের জীবন আর সংস্কৃতি নিয়ে একটু আলোচনা করব। ঠিক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের মূল লক্ষ্যটা হলো এই উৎসগুলো থেকে সবচেয়ে জরুরি আর আকর্ষণীয় তথ্যগুলো তুলে আনা, যাতে ভারতের আদিবাসী সম্প্রদায়ের যে বিশাল বৈচিত্র্য তার একটা ঝলক পাওয়া যায়। হ্যাঁ, একদম। যেমন ধরুন 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে কিন্তু তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইবস জনসংখ্যা 10 কোটিরও বেশি। হ্যাঁ, প্রায় 8.6% মোট জনসংখ্যার বিশাল সংখ্যা। ঠিক, আর এদের মধ্যে ভিল সম্প্রদায় সবথেকে বড়, প্রায় 38%। হুম হুম তারপরেই আছে গোন্ড সম্প্রদায়। হুম হুম। চলুন তাহলে শুরু করা যাক এই খোঁজ, কি বলেন? নিশ্চয়ই। আচ্ছা, এই উৎসগুলোতে প্রথমে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আদিবাসী গোষ্ঠী বা PVTG, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপসের কথা বলা হয়েছে। আচ্ছা, এই PVTG কারা? এরা ঠিক এদের চেনার কি কোনো নির্দিষ্ট মাপকাঠি আছে? হ্যাঁ, আছে তো। মূলত 4টে বিষয় দেখা হয়। যেমন ধরুন, তাদের প্রযুক্তিটা এখনও সেই প্রাক কৃষি স্তরের। ও আচ্ছা। সাক্ষরতার হার খুব কম, মানে লেখাপড়া প্রায় নেই বললেই চলে। অর্থনৈতিকভাবে খুবই পিছিয়ে তারা। আর চতুর্থটা হলো, তাদের জনসংখ্যা হয় কমছে, না হলে একই জায়গায় আটকে আছে, বাড়ছে না। ও, বেশ চিন্তার বিষয়। ভারতে এমন কটা গোষ্ঠী আছে? ভারতে এমন ৭৫টা গোষ্ঠী চিহ্নিত করা হয়েছে, আর সবচেয়ে বেশি আছে ওডিশায়, ১৩টা। ৭৫টা? আচ্ছা। হ্যাঁ, আর এই পিবিটিজিদের নিয়ে বলতে গেলে একটা খুব জরুরি বিষয় সামনে আসে। সেটা হলো হ্যাবিট্যাট রাইটস বা বাসস্থান অধিকার। হ্যাঁ, হ্যাবিট্যাট রাইটস, এটা কি ওই বন অধিকার আইনের অংশ? একদম। ২০০৬ সালের বন অধিকার আইন বা ফরেস্ট রাইটস অ্যাক্টের অধীনে এদের এই বিশেষ অধিকারটা দেওয়া হয়েছে। এটা কিন্তু শুধু জমির মালিকানা নয়। তাহলে এর মধ্যে আর কি কি পড়ে? এর মধ্যে পড়ে তাদের চিরাচরিত এলাকা, মানে যেখানে তারা বংশ পরম্পরায় থাকছে, তাদের সামাজিক সাংস্কৃতিক যে রীতিনীতি, জীবনধারণের উপায়, এই সবই। এমনকি তাদের প্রাকৃতিক বা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার অধিকারও এর মধ্যে পড়ে। এটা একটা সামগ্রিক অধিকার। বাহ, এটা তো খুবই জরুরি মনে হচ্ছে। কিন্তু বাস্তবে কি এই অধিকার তারা পাচ্ছেন? এখানেই আসল সমস্যাটা। মানে আইন থাকা এক জিনিস, আর সেটা প্রয়োগ হওয়া আর এক। এখনো পর্যন্ত মাত্র 3টে পিভিটিজি গোষ্ঠী এই অধিকারটা পেয়েছে। মাত্র 3টে ৭৫টার মধ্যে? হ্যাঁ, মধ্যপ্রদেশের ভারিয়া উপজাতি প্রথম পেয়েছিল, আর তারপরে ছত্তিশগড়ের কামার আর বাইগা উপজাতি। ও, এত কম কেন? কোনো প্রশাসনিক জটিলতা? হ্যাঁ, প্রশাসনিক জটিলতা তো আছেই। এই অধিকার প্রমাণ করার প্রক্রিয়াটা বেশ কঠিন। তাছাড়া সদিচ্ছার অভাবও একটা কারণ হতে পারে। তবে এই অধিকারটা যে তাদের সংস্কৃতি আর জীবনযাত্রা বাঁচিয়ে রাখার জন্য কতটা জরুরি তা বলাই বাহুল্য। সত্যি ভাবার মতো। এবার কিছু নির্দিষ্ট আদিবাসী গোষ্ঠীর দিকে তাকানো যাক, যাদের কথা এই উৎসগুলোতে বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। যেমন ধরুন আন্দামানের সেন্টিনেলিজরা। হ্যাঁ, সেন্টিনেলিস খুব রহস্যময় একটা গোষ্ঠী। ভাবা যায়, এরা সম্ভবত পৃথিবীর একমাত্র প্যালিওলিথিক জনগোষ্ঠী যারা আজও বাইরের জগতের সঙ্গে কোনো সংস্পর্শ রাখেনি। বাইরের লোকের প্রতি তাদের বিরূপ মনোভাবের কথা তো আমরা জানি। হ্যাঁ, তারা নিজেদের জগতে থাকতে চায়। ভারত সরকারও নর্থ সেন্টিনেল দ্বীপকে আদিবাসী সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। হ্যাঁ, শুনেছি। এর ৩ নটিক্যাল মাইলের মধ্যে যাওয়াও নিষেধ। কিন্তু এই উৎসগুলো কি এদের বর্তমান অবস্থা নিয়ে কিছু বলছে? কোনো বিপদের কথা? হ্যাঁ, একটা আশঙ্কার কথা কিন্তু সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে। আশেপাশে বাণিজ্যিক কার্যকলাপ, যেমন ধরুন চোরা শিকার বা মাছ ধরা, এগুলো নাকি বাড়ছে। ও, তার মানে? তার মানে এত বিচ্ছিন্ন থেকেও তারা কিন্তু পুরোপুরি নিরাপদ নয়। এই বাইরের কার্যকলাপ তাদের অস্তিত্বের জন্য একটা সংকট তৈরি করতে পারে। এটি উদ্বেগের। আশ্চর্য, একদিকে যেমন চরম বিচ্ছিন্নতা, অন্যদিকে আবার এই ঝুঁকি। আচ্ছা, এবার একটু অন্য প্রান্তে যাই। লাদাখের চাংপা সম্প্রদায়। হ্যাঁ, চাংপা যাযাবর পশুপালক। ঠিক, এরা মূলত পশমিনা ছাগল আর ইয়াক পালন করে। বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই পশু হত্যা করেন না। কিন্তু শুনছি জলবায়ু পরিবর্তনের প্রভাব এদের জীবনযাত্রাকেও বেশ কঠিন করে তুলেছে। খুবই কঠিন, বিশেষ করে পশুপালনে। বরফ গলে যাওয়া, আবহাওয়ার খামখেয়ালিপনা, এগুলো তাদের চারণভূমি আর জলের উৎসকে প্রভাবিত করছে।
এদের জীবন এখন বেশ সংকটের মুখে। এরাও কিন্তু তফসিলি উপজাতির তালিকাভুক্ত। পরিবেশগত পরিবর্তন কিভাবে এই প্রান্তিক জীবনগুলোকেও নাড়িয়ে দিচ্ছে। ঠিক তাই, এখানেই শেষ নয়, আরও কত বৈচিত্র্য দেখুন। নাগাল্যান্ডের কোনিয়াক উপজাতি, কোনিয়াক, হ্যাঁ শুনেছি এদের কথা। এরা নাগা উপজাতিদের মধ্যে বৃহত্তম। আর একটা ইন্টারেস্টিং তথ্য হলো, হেড হান্টিং বা মুন্ড শিকারের যে প্রথাটা ছিল, সেটা এরাই নাকি সবচেয়ে শেষে ত্যাগ করেছিল। ও আচ্ছা, আর সিদ্ধি সম্প্রদায়ের ব্যাপারটা সেটা তো আরও অন্যরকম। হ্যাঁ, সিদ্ধি সম্প্রদায় গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে এদের পাওয়া যায়। এদের পূর্বপুরুষরা কিন্তু সাব-সাহারান আফ্রিকার বান্টু ভাষাভাষী মানুষ ছিলেন। তাই নাকি? কিভাবে এলেন এখানে? পর্তুগিজরা দাস হিসেবে এদের দক্ষিণ এশিয়ায় নিয়ে এসেছিল। ভাবুন একবার, আফ্রিকান বংশোদ্ভূত একটা সম্প্রদায় ভারতে। গুজরাটে এরা পিভিটিজি হিসেবেও চিহ্নিত। সত্যিই অবিশ্বাস্য ইতিহাস। মানে ভারতের জনবিন্যাসের মধ্যে কত স্রোত এসে মিশেছে। একদম। আর সবশেষে যদি বলি, তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের টোডা উপজাতির কথা। টোডা, হ্যাঁ, এদের এমব্রয়ডারির কথা খুব বিখ্যাত। হ্যাঁ, পুখর এমব্রয়ডারি জিআই ট্যাগও পেয়েছে। এরা মূলত পশুপালক আর এদের ধর্মটা মহিষকেন্দ্রিক। এরাও কিন্তু পিভিটিজি তালিকাভুক্ত। এতগুলো উদাহরণ দেখলাম আমরা। সংবিধান তো এদের এবং অন্যান্য আদিবাসী গোষ্ঠীদের রক্ষার জন্য কিছু ব্যবস্থা রেখেছে, মানে কিছু ধারা আছে না? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন ২৯ নম্বর ধারায় তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, লিপি রক্ষার অধিকার দেওয়া হয়েছে। ৪৬ নম্বর ধারায় রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে তফসিলি জাতি ও উপজাতিদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে। ৩৫০ ধারায় ভাষাগত সংখ্যালঘুদের মাতৃভাষায় শিক্ষার সুবিধার কথা বলা আছে। আর ৩৩৮ ধারায় তো জাতীয় তফসিলি উপজাতি কমিশনই গঠন করা হয়েছে এদের স্বার্থ দেখার জন্য। আইনত ব্যবস্থা তো অনেক, কিন্তু প্রশ্নটা হলো বাস্তবে এই সুরক্ষা কতটা কার্যকর হচ্ছে? দেখুন, এটাই আসল প্রশ্ন, তাই না? এই উৎসগুলো একদিকে যেমন ভারতের আদিবাসী সংস্কৃতির অসাধারণ বৈচিত্র্য আর সমৃদ্ধি তুলে ধরছে, সেন্টিনেলিজদের ওই চরম বিচ্ছিন্নতা থেকে সিদ্ধিদের আফ্রিকান উৎস বা টোডাদের সূচিকর্ম, তেমনি কিন্তু এটাও খুব স্পষ্ট করে দিচ্ছে যে আধুনিকীকরণ, জলবায়ু পরিবর্তন, উন্নয়নের নানা রকম চাপ, এই সবের মুখে এই অনন্য সংস্কৃতিগুলো আজ সত্যিই বিপন্ন। সাংবিধানিক রক্ষাকবচ থাকা সত্ত্বেও হ্যাঁ, থাকা সত্ত্বেও বাস্তবে তাদের সুরক্ষা নিশ্চিত করাটা একটা বিরাট চ্যালেঞ্জ। তাই আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যে দ্রুত বদলাচ্ছে আমাদের পৃথিবী, এই আধুনিকতার সঙ্গে এই প্রাচীন ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলোর মানে এদের সুস্থ সহ অবস্থানটা কিভাবে সম্ভব? এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে হয়তো আমাদের সবাইকে আরও গভীরে ভাবা দরকার। একদম। আরও অনেক আলোচনার অবকাশ রয়ে গেল।